জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না ভিন্ন মত। সাংবিধানিক বিষয়ে বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি। বিশেষ আদেশের পক্ষে জামায়াত, গণভোটের প্রস্তাব কমিশনের। জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর সদস্যের বিচার চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি, আমার দেশ সম্পাদকের জেরা সম্পন্ন। জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভাষণ 26 তারিখ। সরকারি প্রতিনিধি দলে থাকছেন বিএনপি, জামায়াত, এনসিপির 4 নেতা। দাবি আদায়ে দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ। কমিটির সুপারিশ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টার। এবং রাজধানীর বনানীতে সীসা বারের আড়ালে নেশা জাতীয় দ্রব্য বিক্রি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে 15 কেজি সীসা ও বিভিন্ন উপকরণ জব্দ। গ্রেফতার 2। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। সাংবিধানিক আদেশে এর কার্যকর কিংবা নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলামী। তবে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের পরামর্শ নেয়ার পক্ষে বিএনপি। সনদ ঝুলে গেছে, নির্বাচনে দেরি হলে পতিত ফ্যাসিবাদ লাভবান হবে বলেও মন্তব্য দলটির। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন এ নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের বৈঠক। অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় কমিশন। সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, অক্টোবরের শুরু নাগাদ চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন। পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময় গণভোট করা যেতে পারে। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। এই প্রস্তাবটি আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছেন, আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব না দিয়ে ঐকমত্য কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের আগেই গণভোটের দাবি এবি পার্টির। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পরবর্তী সংসদের হাতে বাস্তবায়ন প্রক্রিয়া ন্যস্ত করতে চায়। কিন্তু এই 6 মাসে প্রমাণিত হয়েছে দলগুলোর পক্ষে ঐক্যমতে আসা সম্ভবপর নয়, যে কারণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে বক্তব্য জানাবে তার দল। অন্যদিকে কমিশনের প্রস্তাবে একমত জামায়াত, তবে গণভোট নির্বাচনের দিন নয় বরং আগেই আয়োজন করার দাবি দলটির। জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয় তাহলে আবার জনগণ রাস্তায় নামবে, এটা খুবই স্বাভাবিক। এই প্রস্তাবটাকে ওভারলুক করে এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না। এটার ব্যাপারে আমাদেরকে আরও আলোচনা করতে হবে। ফলে আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। সাংবিধানিক আদেশের পক্ষে নয় বিএনপি। এই আদেশ নিয়ে পরবর্তীতে চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের। আইনি ভিত্তির জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব তার। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। কে কয়টা জনসভা করলাম, কে কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে। সেই আলোচনার টেবিলে আমরা আছি, সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু স্ববিরোধিতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেই হবে না, জনগণের ম্যান্ডেট আদায় করতে হবে। সংবিধান সংশোধনের আগে এই পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলেও সাফ জানান তারা।
চলমান ঐকমত্য কমিশনের আলোচনার মাঝেই ভোটের পদ্ধতি বদলে আন্দোলনের ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বিকেলে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকেও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। পরে দলটির নেতারা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে বলেন, চাইলেই পিআর পাওয়া যাবে না। পিআর তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না, এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে। টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এটা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পরে যদি জনগণ চায় হবে। একই ইস্যুতে এদিন সকালে নয়াপল্টনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 16 বছর ধরে কোনো দল পিআর চায়নি, সম্পূর্ণ নতুন এই দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার। আপনি 16 বছর আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো দাবি করেছি। কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা পিআর পদ্ধতির কথা বলেছেন বলে আমার জানা নেই। এখন এটাকে প্রমিনেন্টে নিয়ে আসা হচ্ছে কেন? এটা ছাড়া নির্বাচন আমরা করব না, এই কথাটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না বলেও জানান দলটির নেতারা। লড়াই করেছিল এবং আন্দোলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পিআর ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে কলঙ্কিত ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার বিকেলে রাজধানী উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে পিআর দাবিতে দলটির গণসমাবেশে বক্তব্য রাখেন তিনি। প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে বলে জানান আমির। ইসলামী আন্দোলন কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতার সিঁড়ি হবে না বলে উল্লেখ করে রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর থেকে সব দলের শাসন দেখেছে জনগণ, তবে আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষ ইসলামী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতালোভী তাদেরকে লজ্জাজনকভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহভাগ উদীয়মান মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে। যারা খুন করছে, গুম করছে, এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে, তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত হবে। গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি যে বাহিনীরই হোক না কেন তাদের বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার মামলায় প্রথম দিনের সাক্ষ্য শেষে কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এ সংগঠক। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ। এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা শেষ হয়। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, আসামিদের নিরপরাধ প্রমাণে আইনি লড়াই করছেন তিনি, বাকি সিদ্ধান্ত আদালতের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার একেবারে শেষ পর্যায়ে। গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায়। বুধবার বেলা ৩টার দিকে সাক্ষ্য দেয়া শুরু করেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে 2018 ও 24-এর কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, কর্মসূচি প্রত্যাহারে চাপসহ নানা বিষয় তুলে ধরেন। পরে সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। ন্যায় বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, অপরাধী যে বাহিনীরই হোক, গত 15.5 বছরের গুম, খুন এবং জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে
এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি সেই বইয়ের কথা বলেছি, সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ দেবেন 26 তারিখ। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে যাবেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিরসনকল্পে উচ্চ পর্যায়ের সভা আয়োজনের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন। 30 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে জানানো হয়, এবার প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করবেন একাধিক রাজনৈতিক দলের 4 শীর্ষ নেতা। আমাদের প্রতিনিধি দলে এবার 4জন রাজনীতিবিদ যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেন, এই 4 জন যাবেন। উপদেষ্টারা বিদেশ সফরে গিয়ে নানা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। এবং দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় অনেক কাজ হয়েছে যা দেশে ইতিহাসে আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সিলেটে জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। পরবর্তী রাজনৈতিক সরকার এসব সংস্কার ধরে রাখলে ন্যায় বিচার পাওয়ার অবারিত সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি। সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে। বিচারিক পদ সৃজনের ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। সিআরপিসি এবং সিপিসিতে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনোদিন বাংলাদেশে এটা হয় নাই আগে। আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেখানে বাংলাদেশের সমালোচনা হয় নাই। এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে। অনিয়ম অস্বচ্ছতা দূর করতে এখন থেকে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। বুধবার দুপুরে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রভাবিত না হয়ে যোগ্যতা বিবেচনায় প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মে বিশেষ করে এপ্রিল ও মে মাসে খুলনার মধুমতি নদীর পানির লবণাক্ততার সীমা প্রতি লিটারে 600 মিলিগ্রাম থেকে বেড়ে 2600 মিলিগ্রাম হয়। এই সময়ে সুপেয় পানি দিতে ব্যর্থ হয় খুলনা ওয়াসা।
এমন অবস্থায় বুধবার একনেক বৈঠকে 50 কিলোমিটার দূর থেকে মধুমতির সুপেয় পানি সরবরাহের জন্য 2598 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। যেহেতু খুলনা অবহেলিত, আমরা এটা পাশ করে দিয়েছি, কিন্তু খুলনা নগরে আসলে ভবিষ্যতে পানি এটার সামান্য, এটা দিয়ে পুরো খুলনা শহরের হবে না। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এখন থেকে নতুন সব প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। রেল, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটায় প্রভাবশালী প্রতিষ্ঠানের আধিপত্য রুখতে আসছে নতুন আইন। ফাঁকফোকর বন্ধ করায় কর্মকর্তারা এখন প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না বলে মন্তব্য করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প, পানি সম্পদ বিভাগের প্রকল্প, কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। শুধু তাই নয়, সারা দেশে খাস জমি উদ্ধারে জ্বালানি, শিল্প ও পরিবেশ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করেছে সরকার। এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। প্রায় 8,333 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 2টি লকার রয়েছে। লকারের নম্বর 751 ও 753। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার 2টি জব্দ করা হয় বলে জানা গেছে। এর আগে গেল 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর লকার জব্দ করেছিল সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার ছিল সেটি। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ হলো। নিয়োগ বৈষম্য সহ 4 দাবিতে 20 দিন পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার রাজধানী সহ জেলায় জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বৈষম্যের অভিযোগ তুলে সরকারের গঠিত কমিটি বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত 3 দফা দাবি অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে দাবি পর্যালোচনায় 6 সদস্যের কমিটি সুপারিশ না দেয়া পর্যন্ত কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দাবি আদায়ে 20 দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে চলে অবরোধ, বিক্ষোভ, বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার সকালে নানা স্লোগানে মিছিল নিয়ে 7 রাস্তা মোড়ে আসতে থাকেন কৃষি ডিপ্লোমা সহ আশপাশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। এর মাঝেই সরকার গঠিত কমিটি বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈষম্যের অভিযোগ তুলে বলেন, এক পক্ষকে সুবিধা দিচ্ছে কমিটি। তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়। 19 জনের কমিটিতে মাত্র একজনকে দেওয়া হয়, কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে, যে অসমতাকে সমতায় নিশ্চিতকরণ করা হয়নি। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। এদিকে জেলায় জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দিনাজপুর, ফেনী ও রাজশাহীতে রেলপথ, গাজীপুর, বরিশাল, যশোর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। তাদের যদি 3 দফা মানা হয়, তাহলে আমাদের যে সরকারি 50টা পলিটেকনিক এবং বেসরকারি 600+ পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই 7 দফা বাস্তবায়ন করা না হবে, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। সাধারণ জনগণের অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি
যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। এ সময় জনভোগান্তি এড়াতে সরকারকে বিষয়টি সমাধানের আহ্বান জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এদিকে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা ফজল কবির জানান, বিসিএস ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ না দেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ রাখার আশ্বাস দিয়েছে উভয় পক্ষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো, যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। অবস্থান কর্মসূচি ঘিরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সড়ক ও রেলপথ বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কারিগরি শিক্ষার্থীদের উস্কানির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। বুধবার সন্ধ্যায় বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। গতদিন বুয়েটের সংবাদ সম্মেলন ছিল, সেখানে আমরা স্পষ্ট প্রত্যেকটি প্রমাণ সহ তাদের আইডি প্রোফাইল কিন্তু আমরা সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু এটা পাবলিশ করেছি। আমরা মানে আপনারা যদি বর্তমান আইডিবির যে প্রেসিডেন্ট তার কথাও যদি শুনেন এবং আজকে সচিবালয়ে তার যে অ্যাপ্রোচ যদি আপনি দেখেন, সুস্পষ্টভাবে ইনি এর আগে আওয়ামী সরকারের সময় সুবিধাপ্রাপ্ত মানুষ, আমরা এটাও দেখিয়েছি। এবং এখনও উনি একই স্টাইলে কাজ করছেন এবং সারা দেশে তার ছাত্রদেরকে কিন্তু নামিয়ে দিয়েছেন। রাষ্ট্র নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস করার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। মতিহার ক্যাম্পাসের সর্বত্র নির্বাচনী আমেজ। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে সরব বিচরণ প্রার্থীদের। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। পরিবেশ এখনো পর্যন্ত স্থিতিশীল, কোনো রকম কোনো অসুবিধা প্রার্থীদের হচ্ছে না। চাওয়া পাওয়া নতুন করে উঠে আসছে আমার ইশতেহারের বাইরেও, তো আসলে এইসব নিয়ে আমার কাজ করার ইচ্ছা। রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, কালো টাকার প্রভাব দূর করা সহ 6 দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলও প্রধান নির্বাচন কমিশনার বরাবর 9 দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। 6টা দাবি, তার মধ্যে সবগুলোর ক্ষেত্রে আমরা একমত, কিন্তু একটার ক্ষেত্রে আমরা দ্বিমত, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ফোরাম। কোনোভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত না হয় সে বিষয়টি নজর দেওয়ার অনুরোধ জানান তারা। গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়, সেই পরামর্শই কিন্তু আমরা এখানে দিতে আসছি। একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে বুধবার বিকেল 5টা পর্যন্ত, আর জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ওরা আবেদন করেছিল যে তাদের অনেকে মনোনয়নপত্র দিতে পারেনি, সেজন্য তাদের সময় বৃদ্ধি করার জন্য আমরা সেই সময়টা একদিন বৃদ্ধি করে দিলাম। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। এরপর প্রচার প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোই বাধা দেয় নারায়ণগঞ্জে যানজট নিরসনে দায়িত্বরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে অটোরিকশা চালকদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত 8 শিক্ষার্থী। বুধবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায় ব্যাটারি চালিত বেশ কিছু অটোরিকশা ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলতে শুরু করে। এ সময় যানজট নিরসনের দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা বাধা দিলে বেপরোয়া অটোরিকশা চালকেরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন অন্তত 8 জন শিক্ষার্থী। জখম অবস্থায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শহরের খানপুর 300 শয্যা হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
রাজধানীর বনানীতে সীসা বারে অভিযান চালিয়ে 15 কেজি সীসা ও হুক্কা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার করা হয়েছে দুজনকে। দীর্ঘদিন ধরে সীসা বারের আড়ালে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা হতো বলে জানিয়েছে সংস্থাটি। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ সীসাবারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় বনানীর 17 নম্বর সড়কের ডেল্টা ডালিয়া ভবনে হাভানা সীসাবারে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় লাউঞ্জটির গোপন স্থান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সীসা। এর আগে গেসিনো নামে আরও একটি সীসাবারে অভিযান চালায় সংস্থাটি। দুটি সীসাবার থেকে জব্দ করা হয় 15 কেজি সীসা, 13টি হুক্কা সেট, 10 কেজি কয়লা এবং নেশা জাতীয় দ্রব্য সেবনের বিভিন্ন উপকরণ। সীসাটা তারা এই মূল বিল্ডিং এর মধ্যে না রেখে বিল্ডিং এর বাইরে জানালার পিছনে ফল সিলিং করে সেখানে যে এসি, যেখানে এসি বা আমরা অন্যান্য জিনিসগুলো লাগাই সেখানের মধ্যে তারা রেখেছিল। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যাতে লোক চক্ষুর আড়াল থাকে। দুইটা বারে আমাদের টোটাল 15 কেজির মতো উদ্ধার হয়। সংস্থাটি জানায় সীসাবারের আড়ালে বিক্রি হতো নেশা জাতীয় দ্রব্য। 12টি মামলা এই সীসাবারগুলোর বিরুদ্ধে করেছি। ডাটা আমাদের কাছে আছে। আজকে আমাদের 2টা সফল অভিযান হলো এবং এটা আমাদের নিয়মিত অভিযান চলবে, আমাদের এটা অব্যাহত থাকবে। অবৈধভাবে সীসাবার পরিচালনার দায়ে দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ছিনতাইয়ের ঘটনা কমছেই না মোহাম্মদপুরে। এখন আইন হাতে তুলে নিচ্ছেন বাসিন্দারা। এক সপ্তাহে গণপিটুনিতে মারা গেছে 3 ছিনতাইকারী, আহত হয়েছেন আরও 3 জন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা গণপিটুনির মূল কারণ উল্লেখ করে সার্বক্ষণিক নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকের। পুলিশ ও র্যাব বলছে অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। শাহনিয়াজ সোহাগের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট। 31 আগস্ট বিকেল 5:30 মোহাম্মদপুরের হাক্কারপাড় ব্রিজের পাশে অটোরিকশায় এসে পৌঁছায় এক যাত্রী। মুহূর্তে 2 যুবক ধারালো অস্ত্রের মুখে সেই যাত্রীর সর্বস্ব লুট করে। এরপর সে একই অটোরিকশায় চড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সরেজমিনে সেই ব্রিজে গিয়ে জানা যায় ছিনতাই এখানকার নিয়মিত ঘটনা। চন্দ্রিমা থেকে সহজে বসিলা যাওয়া যায় বলে এই ব্রিজ অনেকেই ব্যবহার করলেও ছিনতাই আতঙ্কে থাকতে হয় সব সময়। চন্দ্রিমা হাক্কার পর্যন্ত খুব খারাপ এলাকা। দিন নাই, দুপুর নাই, সকাল নাই, ছিনতাই হয়। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি, সমাধান জরুরি। এই ব্রিজের কয়েক গজ সামনেই নবীনগর হাউজিং এর 16 নম্বর সড়ক। 10 সেপ্টেম্বর ভোরে 2 ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। গণপিটুনিতে মারা যায় 2 জনই। 2 দিন আগে একই এলাকার একটি সিসিটিভি ফুটেজে এই 2 ছিনতাইকারীকে অস্ত্রের মুখে একজনের সর্বস্ব লুটতে দেখা যায়। দুরাইন এখানে মারলো, মাইরা ওখানে ফয়সালারে নিল, ফয়সালারে নিয়ে গাছালে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলো। নিহত ছিনতাইকারীর পরিবারের অভিযোগ, সেদিন বাসার সামনে থেকে ডেকে নিয়ে গণধুলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। তবে নিহত 2 জন ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে পরিবার। সারা রাত বাসায় হুইয়া দিয়েছে, বাসার দায়িত্ব আইনি আর সকালবেলা আর সেদিন তো আর কোনো চিন্তাই করে না। মোহাম্মদপুরের আরেক ছিনতাই স্পট তুরাগ নদীর ওয়াকওয়ে। গত 8 সেপ্টেম্বর এখানেও 2 ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী। মারা যায় একজন। লোকজন দেখি আশেপাশে থাকলে আসি, ফাঁকা থাকলে একবারে দাঁড়ায় থাকি। বাইকে যাইতেছে, এর ভিতরে চারিদিক দিয়ে ডাক পড়ছে, কোপের ভিতরে ঢুকছিল, ওখান থেকে দইরাই না মারছে। শুধু পথচারী কিংবা অটোরিকশার যাত্রীকেই নয়, নগদ টাকা নিয়ে চলাচল করা ব্যক্তিদেরও টার্গেট করছে ছিনতাইকারীরা। 6 সেপ্টেম্বর বসিলায় প্রকাশ্যে এক কুরিয়ার ডেলিভারি ম্যানকে অস্ত্রের মুখে ছিনতাই করা হয়। 13 সেপ্টেম্বর তুরাগ হাউজিংয়ে ময়লার টাকা উত্তোলন করতে গেলে ম্যানেজারকে অস্ত্রের মুখে 60,000 টাকা ছিনতাই করা হয়। এই ঘটনায় মামলা করতে গেলে ভুক্তভোগীকে ফোনে হত্যার হুমকি দেয় ছিনতাইকারীরা। জামিনে বেরিয়ে আবারও এলাকায় ছিনতায় জড়িত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর। অস্ত্র ছিল, তারা ভয়ভীতি দেখায় আমার টাকা নিছে। ফোন দিয়ে ঠের দেয়, থানায় যাইতেছি, বিচার পাই না। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী আইন হাতে তুলে নিচ্ছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় গণপিটুনির অন্যতম কারণ। যে বা যাদের নিয়ন্ত্রণ করার কাজ তারা যখন নিয়ন্ত্রণ করবে না, তখন সাধারণ মানুষ তার জীবনের প্রয়োজনে নিজের হাতে আইন তুলে নেয়। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার কারণে। র্যাব বলছে অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে টহল। তবে পুলিশের দাবি ছিনতাইয়ের ঘটনা ঘটা মাত্রই আসামি গ্রেফতার হচ্ছে। শহরতলি এলাকাগুলোর দিকে ফোকাস করি, তখন হয়তো তারা মেইন রোডের দিকে চলে আসে, আবার মেইন রোডের দিকে ফোকাস করলে তারা শহরতলির দিকে চলে যায়। সবকিছু মিলিয়ে আমরা আমাদের নজরদারি রেখেছি। এক্সটেন্সিভ পেট্রোল, ইন্টেন্সিভ পেট্রোল
এই ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ অত্র এলাকায় 24 ঘন্টা আমাদের 18টা পেট্রোল টহল করে। মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। তুরাগ নদীর এই ওয়াকওয়ে এবং পাশের হাক্কারপাড় ব্রিজ, এই দুটি এখন ছিনতাইয়ের হটস্পটে পরিণত হয়েছে। একের পর এক ছিনতাইয়ে এসব এলাকার মানুষ অতিষ্ঠ। যৌথ বাহিনীর অভিযান এবং গণপিটুনিতে ছিনতাইকারী নিহত হওয়ার পরেও থামছে না এসব এলাকায় ছিনতাই। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত টহলের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সিপিবি। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে 3 মাস আগে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকার কথা নয়। আর ডিসেম্বরে যদি সমুদ্র বন্দর অন্য দেশের হাতে তুলে দেয় তা হবে অন্যায় কর্মকাণ্ড। রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় সিপিবি। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আগামী 19 থেকে 22 সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 13তম কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে সে নাকি বন্দর দিয়ে দেবে। সরকার যদি জনমতকে উপেক্ষা করে ডিসেম্বরে ওইটা দেয়, তার বিরুদ্ধে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। নির্বাচনের 3 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রুটিন ওয়ার্ক ছাড়া কোনো কাজ করার কোনো অধিকার নাই। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না। আগামী 19, 20, 21, 22 4 দিনে আমাদের জাতীয় সম্মেলন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি 5 দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং 2025 সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা রাখার দাবি জানানো হয়। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটাকে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেমন উঠবে, সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত চট্টগ্রামের মৃৎশিল্পীরা। মণ্ডপ স্থাপনের আগে অনেকেই দল বেঁধে দেখতে আসছেন প্রতিমালয়। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। অনেক বিশ্বাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই চট্টগ্রাম নগরের প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসত নেই মৃৎশিল্পীদের। ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা গড়ার কাজ। পুজো খুব কাছাকাছি সময়, এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সারা বছর এই মার কাজ করি, এটা নিয়ে আমাদের ব্যস্ততা। পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে, তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনে প্রত্যাশা তাদের। খুশি, একটা পুজো পুজো আমেজ, সবদিকে একটা পুজো পুজো গন্ধ। প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে। চট্টগ্রাম নগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক
আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে। আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা। তার আগমনে বিশ্বের সকল অশান্তি, অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে খোলা হয়েছে নতুন অ্যাপ। এর মাধ্যমে 24 ঘন্টা নজরদারিতে থাকবে পূজা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, গতবারের চাইতেও এবার উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে বাইরের কথাই কিংবা গুজবে কান না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, পূজা উপলক্ষে সরকার 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, ছুটিও বাড়িয়েছে একদিন। গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে। এটা খুব উৎসব মুখর হবে। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি। কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনার বাইরের কথায় কোনো কান দেবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়। এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের 1200 টন ইলিশ যাচ্ছে ভারতে। এরই মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে 37 টন 460 কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয়। দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন ভারতীয় বাঙালিরা। আগে ইলিশ রফতানি উন্মুক্ত থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। তবে ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালে অন্তর্বর্তী সরকার 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানের 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 5 অক্টোবরের মধ্যে শেষ হবে ইলিশ রপ্তানি। 37টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এই ধারাবাহিকতায় 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে। এদিকে ভারতে ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে বেড়েছে দাম। 1 মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 2200 থেকে 2500 টাকায়। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কেজি ইলিশের দাম 2500 টাকা ভাই। 500 গ্রামেরটা 1200, 1400, 1300। বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কি দিচ্ছে, চাপিয়ে দেওয়া আছে। অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস, বাংলাদেশের জন্য 1200 টাকা 1000 টাকা হওয়া উচিত। গত বছর বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 532 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। ব্রিটেনের সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। উইন্ডসর ক্যাসেলের দেয়ালে প্রদর্শন করা হলো ট্রাম্প, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর একসঙ্গে পার্টি করার সময়ের ছবি ও ভিডিও। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে উইন্ডসর প্রাসাদের দেয়ালে ভেসে ওঠে একের পর এক ছবি ও ভিডিও। সেই সব ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প, যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইন এবং প্রিন্স অ্যান্ড্রু। সেই সব ছবিতে এই 3 জনকে একসঙ্গে পার্টি করতে দেখা যায়। দুর্গের সামনে ভিড় করা দর্শনার্থীরা মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করেন। কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করেন এই উদ্ভট মুহূর্তে। ব্রিটিশ পুলিশ জানায় এর সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখনও হেফাজতে রয়েছেন। সেই প্রজেকশনে দেখা গেছে ট্রাম্পের মাগশট, যা জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলার সময় তোলা হয়েছিল। মাগশট শব্দটি মূলত গ্রেফতারের পর পুলিশ যে আনুষ্ঠানিক ছবি তোলে সেই অর্থে ব্যবহার করা হয়। বিতর্কিত এপস্টেইন 2019 সালে মার্কিন কারাগারে আত্মহত্যা করেন। তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল বর্তমানে ভুগছেন 20 বছরের সাজা। এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কারণে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু তীব্র সমালোচনার মুখে পড়েন এবং 2022 সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
ট্রাম্পের যুক্তরাজ্য সফরের মূল লক্ষ্য দুই দেশের বিনিয়োগ চুক্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। তবে সফরের প্রথম দিনেই এই প্রজেকশন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল। বুধবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটির নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সভায় প্রবাসী ব্যবসায়ীরা দেশে পণ্য আমদানি রফতানি প্রক্রিয়ায় ভোগান্তির কথা তুলে ধরেন। মূলধনের নিরাপত্তা নিশ্চিত হলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তারা। সভায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধিরা বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি কুয়েতমুখী পণ্য রফতানিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা। আইসিসি এবং বিসিসিআই এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হল পিসিবি। পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগার কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হয় 2 ঘন্টার নাটক। পরে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর মাঠে গড়ায় এশিয়া কাপের পাকিস্তান আরব আমিরাত ম্যাচ। ঘটনার সূত্রপাত ভারত পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। পরে ম্যাচেও পাকিস্তান দলের ক্রিকেটারদের সঙ্গে কোনো কথা বলেনি ভারতীয়রা। ম্যাচ শেষেও প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার এবং শিবম দুবে। অপমানিত হয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যোগ দেননি সালমান আগা। পরে এই ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ এনে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। তাকে এশিয়া কাপ থেকে অপসারণেরও দাবি জানায় পাকিস্তান। কিন্তু ভারতের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারির কোনো দোষ খুঁজে পায়নি আইসিসি। পিসিবির দাবি নাকচ করে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতেই ক্ষুব্ধ হয়ে আরব আমিরাত ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান, বর্জন করে প্রি ম্যাচ সংবাদ সম্মেলন। এরপরও আইসিসি নিজেদের সিদ্ধান্ত না বদলালে ম্যাচের দিন স্টেডিয়ামে না আসার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট দল। লাহোরে এ বিষয়ে জরুরি মিটিং ডাকেন মহসিন নাকভি। সেখানে পিসিবির সাবেক 2 চেয়ারম্যান নাজম শেঠি এবং রমিজ রাজার সঙ্গে আলোচনায় বসেন বর্তমান চেয়ারম্যান। মিটিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচক আকিব জাভেদ। হাই প্রোফাইল সেই মিটিং থেকে পাকিস্তান দলকে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর দুবাইয়ের টিম হোটেল থেকে বের হন সালমান আগারা, কিন্তু ততক্ষণে পার হয়ে যায় ম্যাচের সময়। বাধ্য হয়ে 1 ঘন্টা ম্যাচ পিছিয়ে দেয় এসিসি। পরে স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ সময় রাত 9টায় টসে জয়েন করেন সালমান আগা। তবে তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচের ঘটনায় ক্ষমা চান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। শেষ হয় 2 ঘন্টার নাটক। পরে বাংলাদেশ সময় রাত 9:30টায় অ্যান্ডি পাইক্রফটের নেতৃত্বেই মাঠে প্রবেশ করে 2 দল। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে অংশ নেয় ম্যাচে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সুপার 4-এর সমীকরণ নিয়ে ভাবতে চাচ্ছে না টিম টাইগার, বরং সবকিছু ভাগ্যের উপরেই ছেড়ে দিলেন নাসুম আহমেদ। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে চান সেরা দলের জয়। দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ নেই, বরং যখনই নামবেন মাঠে দিতে চান নিজের সর্বোচ্চটা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। বাংলাদেশকে সুপার 4-এর দৌড়ে টিকে রাখার নায়ক নাসুম আহমেদ। তার রেকর্ড গড়া স্পেলে আফগান বধ করেছে টাইগাররা। আফগান বধ হলেও নিশ্চিত নয় পরের রাউন্ড। বাংলাদেশের তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কা না আফগানিস্তান, শেষ ম্যাচে বাংলাদেশ দলের সমর্থন পাবে কারা? নাসুমের ভাষ্য, সেসব নিয়ে ভাবছে না তার দল। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। যেটা কপালে আছে ওইটাই হবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। নিয়মিত পারফর্ম করলেও নাসুমের জায়গা নিশ্চিত নয় একাদশে। টুর্নামেন্টের শুরুর 2 ম্যাচও বেঞ্চ গরম করেই কাটিয়েছেন এই বাঁহাতি। অথচ নিজের খেলা শেষ ম্যাচেও হয়েছিলেন ম্যাচ সেরা। সবশেষ 5 ম্যাচে রান খরচের নজির নেই 7-এর ওপর, উইকেট নিয়েছেন 8টা।
এরপরেও দলের একাদশে নিয়মিত জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপ রাখছে না নাসুম, বরং নিজেকে সব ধরনের সময়ের জন্য রাখেন প্রস্তুত। দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে এগেনস্ট টিম নিয়ে, তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি, যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করি। সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য, যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। টিকে থাকা বাদেও আফগানিস্তান ম্যাচটা টাইগারদের জন্য রেকর্ডময়। 11 বছরের প্রচেষ্টায় প্রথমবারের মতো ঘরের বাইরে রশিদ খানদের হারানোর স্বাদ, জয়ের নায়ক এমন অর্জন উৎসর্গ করলেন সতীর্থদের। ডেডিকেট আমার টিমের জন্যই থাক, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি, আলহামদুলিল্লাহ এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। এদিনই আবুধাবি ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। সেখানেই চলবে অপেক্ষা। 18 তারিখের রেজাল্ট পক্ষে আসলে 19 তারিখে আইসিসি একাডেমিতে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না ভিন্ন মত। সাংবিধানিক বিষয়ে বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি, বিশেষ আদেশের পক্ষে জামায়াত। গণভোটের প্রস্তাব কমিশনের। জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর সদস্যের বিচার চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি, আমার দেশ সম্পাদকের জেরা সম্পন্ন। এবং জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভাষণ 26 তারিখ। সরকারি প্রতিনিধি দলে থাকছেন বিএনপি, জামায়াত, এনসিপির 4 নেতা। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।